প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুকুল হাসান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, মাইলস্টোন কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আজকের আলোচ্য বিষয়। প্রথমেই আমি তোমাদের সামনে আলোচনা করব প্রাকৃতিক গ্যাস সম্বন্ধে। তাহলে প্রাকৃতিক গ্যাসটা কি? এই সংজ্ঞাটা অলরেডি বোর্ডে দেওয়া আছে, আমি এটা তোমাদেরকে এক্সপ্লেন করে একটু দেখাচ্ছি। তাহলে দেখো যে ভূপৃষ্ঠ হতে বিভিন্ন গভীরতায় শিলাস্তর থাকে এবং সেই শিলাস্তরে সঞ্চিত থাকে পেট্রোলিয়াম খনিজ তেল। এই খনিজ তেলের উপরে উচ্চ চাপে যে হাইড্রোকার্বনের মিশ্রণ থাকে তাকে আমরা বলবো প্রাকৃতিক গ্যাস। ক্লিয়ার? তার মানে ভূপৃষ্ঠ হতে বিভিন্ন গভীরতায় শিলাস্তরে সঞ্চিত পেট্রোলিয়াম খনিজ তেলের উপরে উচ্চ চাপে হাইড্রোকার্বনের যে মিশ্রণ পাওয়া যায় তাকে আমরা প্রাকৃতিক গ্যাস বলবো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে প্রাকৃতিক গ্যাসের উপাদান, মানে কি কি উপাদান নিয়ে প্রাকৃতিক গ্যাস গঠিত হয়। তো সেক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো বিভিন্ন হাইড্রোকার্বন। দ্যাট মিনস তোমরা চিন্তা করো যে কার্বন C1 থেকে C4 এর যে হাইড্রোকার্বন সমূহ কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়, আর এই C1 থেকে C4 যে হাইড্রোকার্বনগুলো আছে তারাই হলো প্রাকৃতিক গ্যাসের উপাদান। এখন তাছাড়া এই প্রাকৃতিক গ্যাসে উচ্চতর হাইড্রোকার্বনের কিছু বাষ্প থাকে। উচ্চতর হাইড্রোকার্বন বলতে সেই ক্ষেত্রে C5 থেকে শুরু করে C16 হতে পারে। তো প্রথমে C1 থেকে C4 মানে কি? যেমন CH4, যেমন C2H6, যেমন C3H8, যেমন C4H10, এগুলো হলো এই প্রাকৃতিক গ্যাসের উপাদান। ওকে, তো তাছাড়া প্রাকৃতিক গ্যাসে কোনো প্রাকৃতিক গ্যাসে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন সালফাইড থাকে, হাইড্রোজেন সালফাইড। তবে বাংলাদেশের কোনো গ্যাসের মধ্যে হাইড্রোজেন সালফাইড নাই। এখন কোনো গ্যাসে যদি, কারণ হাইড্রোজেন সালফাইড কি দুর্গন্ধযুক্ত, পচা ডিমের গন্ধ আসে, যার কারণে গ্যাসের মানটা নিম্নমানের হয়। গ্যাসটা হয় নিম্নমানের। যদি হাইড্রোজেন সালফাইড থাকে তাহলে গ্যাসটা হয় নিম্নমানের। সেই ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইডের কোনো গ্যাসে যদি হাইড্রোজেন সালফাইডের পরিমাণ 5.7 মিলিগ্রাম পার ঘনমিটার এর চেয়ে কম হয় তাহলে তাকে আমরা সুইট গ্যাস বলি। এবং যদি এই 5.7 মিলিগ্রাম পার ঘনমিটারের বেশি হয় তখন তাকে আমরা সর গ্যাস বলি। এবং আর ব্যাপার হলো বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে মিথেন গ্যাসের পরিমাণ 93.8 থেকে 98%। এবার আসি প্রাকৃতিক গ্যাসের শ্রেণীবিভাগ। ওকে, তাহলে প্রাকৃতিক গ্যাসের শ্রেণীবিভাগ মানে কি? যে প্রাকৃতিক গ্যাসের তরল হাইড্রোকার্বন বা উচ্চতর হাইড্রোকার্বনের বাষ্পের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাস দুই প্রকার হয়, যেমন আর্দ্র প্রাকৃতিক গ্যাস এবং শুষ্ক প্রাকৃতিক গ্যাস। তাহলে শুষ্ক প্রাকৃতিক গ্যাস হলো এই শুষ্ক প্রাকৃতিক গ্যাসে তরল পেট্রোলিয়াম থাকে না। এতে মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ওকে, এবার আসো আর্দ্র প্রাকৃতিক গ্যাস। আর্দ্র প্রাকৃতিক গ্যাসের নলকূপে তরল পেট্রোলিয়াম থাকে।
পেট্রোলিয়াম থাকে। তাছাড়া উচ্চতর হাইড্রোকার্বন তরল উচ্চতর হাইড্রোকার্বন যেমন পেন্টেন, হেক্সেন, হেপটেন ইত্যাদি মিথেনের সাথে থাকে। বাংলাদেশে দেখো 2018 সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রাকৃতিক গ্যাসের টোটাল খনি আছে 27টি। সক্রিয় নলকূপ আছে 101টি, ব্লক আছে 23টি। টোটাল 23টি ব্লক থেকে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হলো তিতাস। আর সর্বাধিক মিথেন গ্যাস পাওয়া যায় 98% রশিদপুর, সিলেটের রশিদপুরের গ্যাস খনিতে। এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস বাংলাদেশের কোনো গ্যাসে নাই। সরবরাহ কেন্দ্র 49টি সরবরাহ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয় এবং দৈনিক উত্তোলন হয় 2728 মিলিয়ন কিউবিক ফিট এবং মজুদ গ্যাস আছে 14,088 ট্রিলিয়ন কিউবিক ফিট এবং চাহিদা পূরণ হয় 31%। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, তাহলে ব্যবহারটা কি ছিল? ইউরিয়া সার তৈরিতে ব্যবহার করা হয়। এখানে দেখো যে বাংলাদেশে প্রায় 60টি ইউরিয়া সার কারখানাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এবং আরও দেখো যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যেমন গৃহস্থলী কাজে আমরা বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করি সেটা মিথেন গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস, এবং সেই ক্ষেত্রে আমরা পরিবহন খাতে জ্বালানি হিসেবে ব্যবহার করি যেমন সিএনজি। 3 নম্বর দেখো তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রায় 55% প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এবার আমরা আলোচনা করব আলোচ্য বিষয়ের দ্বিতীয় টপিকস কয়লা। আসলে কয়লা কি? অলরেডি তোমাদের দেখো হোয়াইট বোর্ডে লিখে দেওয়া আছে সংজ্ঞাটা, তারপরে সংজ্ঞাটা আমি একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। সেটা হলো যে সুদীর্ঘকাল ধরে মানে বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়া এরকম গাছপালা ভূগর্ভের চাপ ও তাপের প্রভাবে পরিবর্তিত হয়ে স্তরীভূত এবং কঠিন পদার্থ রূপে যে দহনযোগ্য জীবাশ্ম পাওয়া যায় তাকে কয়লা বলে। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এখন কয়লার শ্রেণী বিভাগ। কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন পিট কয়লা, এটাকে যদি আমি তাপ এবং চাপ দেই, উচ্চ চাপ এবং তাপমাত্রা দেই, তাহলে আমরা পাবো লিগনাইট কয়লা। লিগনাইট কয়লা হলো বাদামি বর্ণের কয়লা এবং এটাকে যদি আবার পুনরায় চাপ দেওয়া হয়, উচ্চ চাপ দেওয়া হয় এবং তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বিটুমিনাস কয়লা পাওয়া যাবে। আর এই বিটুমিনাস কয়লা হলো কালো এবং নরম কয়লা। এবং দেখো আরও যদি উচ্চতর চাপ দেওয়া হয় তাহলে এবং তাপমাত্রা দেওয়া হয় তাহলে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়, যেটা এবং শক্ত কয়লা, যেটা অনেক শক্ত কয়লা পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে পিট কয়লা সম্পর্কে একটু বলি। এতে 80 থেকে 90% পানি থাকে। 80 থেকে 90% পানি থাকে। 2 নম্বর, এখানে পানির পরিমাণ বেশি থাকে, যার কারণে পানির পরিমাণ যত কম থাকবে কয়লা তত ভালো হয়। এখানে যেহেতু পিট কয়লাতে পানির পরিমাণ বেশি, এই কারণে এই কয়লাটার মান তত ভালো না। এবং এইখানে কার্বনের পরিমাণ কম থাকে। আমরা জানি কার্বনের পরিমাণ কম থাকে। তাহলে কার্বনের পরিমাণ কম থাকা, যে কার্বনের পরিমাণ যদি কম থাকে তাহলে সেটা নিম্নমানের কয়লা। এবং এখানে যদি আমরা জানি যে প্রতি পাউন্ড দহনে আমি পিট কয়লাকে আমি যদি দহন করি, প্রতি পাউন্ড দহনে প্রায়
প্রায় 10,000 BTU তাপ শক্তি উৎপন্ন করে। তাপ শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি উৎপন্ন করে 10,000 BTU। BTUটা মানে কি? BTU হলো, আমরা জানি যে 1 পাউন্ড পানির তাপমাত্রা, 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো 1 BTU, 1 BTU, 1 ব্রিটিশ থার্মাল ইউনিট। বি ফর ব্রিটিশ, টি দিয়ে থার্মাল ইউনিট, ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে আমরা এগেইন বলি যে BTU কি, যদি পরীক্ষা আসে জ্ঞানমূলক আসতে পারে যে BTU কি। BTU হলো যে 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট যদি আমরা বৃদ্ধি করি তাহলে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হবে তাকে আমরা বলবো 1 BTU। ক্লিয়ার? আচ্ছা, লিগনাইট কয়লা হলো পিট কয়লা এবং বিটুমিনাস কয়লার মাঝামাঝি গুণ সম্পন্ন। এতে এই লিগনাইট কয়লাতে প্রায় 40% পানি থাকে। ঠিক আছে? তার মানে এই লিগনাইট কয়লাতে পানির পরিমাণ কম, এই কারণে এই পিট কয়লা থেকে এই কয়লাটার মান ভালো, বেশি। 2 নম্বরে এখানে এই লিগনাইট কয়লার জ্বালানির মান 10,500 থেকে 12,000 BTU, ব্রিটিশ থার্মাল ইউনিট। 3 নম্বর, এটি প্রডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়। মানে লিগনাইট কয়লা থেকে লিগনাইট কয়লা থেকে প্রডিউসার গ্যাস প্রস্তুত করা হয়। যেমন প্রডিউসার গ্যাসের সংকেতটা হলো 2 মোল কার্বন মনোক্সাইড এবং 1 মোল নাইট্রোজেন, এর মিশ্রণটাকে আমরা প্রডিউসার গ্যাস বলি। এটা অবজেক্টিভে আসতে পারে বা এইভাবে আসতে পারে যে প্রডিউসার গ্যাস কি। তাহলে 2 মোল কার্বন মনোক্সাইড এবং 1 মোল নাইট্রোজেনের যে মিশ্রণ সেটাকে আমরা বলবো প্রডিউসার গ্যাস। বিটুমিনাস কয়লা দেখো, এটা কালো নরম কয়লা এবং এতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে 2.2 থেকে 15.9%। ফিক্সড কার্বনের পরিমাণ থাকে ফিক্সড কার্বনের পরিমাণ থাকে 44 থেকে 78%। এখানে একটা কোশ্চেন যে বলতে পারো যে ফিক্সড কার্বন কি। ফিক্সড কার্বন হলো যে কার্বনের সাথে অন্য কোনো মৌলিক পদার্থ যুক্ত থাকে না, মানে শুধু কার্বনই থাকবে, কার্বনের সাথে অন্য কোনো মৌলিক পদার্থ যুক্ত থাকবে না, তাকে ফিক্সড কার্বন বলা হয়। ঠিক আছে? তাহলে এই ফিক্সড কার্বনের পরিমাণ যত বেশি হবে ওই কয়লার গুণাগুণ তত বেশি হবে, কয়লার ক্যালোরিক ভ্যালু বা ক্যালোরিফিলিক মান বা জ্বালানির মানটা বেশি হবে। তাহলে ফিক্সড কার্বনের পরিমাণ এখানে থাকে 44 থেকে 78%। ওকে, এখন এই জ্বালানির মান, এই বিটুমিনাস কয়লার জ্বালানির মান 11,000 থেকে 15,000 BTU এর মধ্যে, ব্রিটিশ থার্মাল ইউনিটের মধ্যে হয়। ওকে, তাহলে এবার অ্যান্থ্রাসাইট কয়লা শক্ত এবং কালো এবং উন্নত মানের কয়লা। এখানে দেখো যে ফিক্সড
ফিক্সড কার্বনের পরিমাণ ফিক্সড কার্বনের পরিমাণ 86 থেকে 88%। এখানে সালফারের পরিমাণ কম, এই অ্যানথ্রাসাইডে সালফারের পরিমাণ কম, সালফারের পরিমাণ কম। 3 নম্বর, এই অ্যানথ্রাসাইড কয়লাতে ছাই কম হয়। এখানে দেখো জ্বালানির মান 14,500 থেকে 15,500 BTU পর্যন্ত হয়। ঠিক আছে, তার মানে এখানে সালফারের পরিমাণ কম মানে কি? তোমরা জানো যে সালফারের পরিমাণ যদি বেশি হয় তাহলে সালফার অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি হয়। দ্যাট মিনস সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড হয়, যা বৃষ্টির পানির সাথে মিলে সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়। ওকে, যা পরিবেশের জন্য, জীবের জন্য হুমকি স্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ইউরিয়ার উৎপাদন সম্পর্কে। তোমরা জানো ইউরিয়া একটা নাইট্রোজেন গঠিত সার, যেখানে 46% নাইট্রোজেন থাকে। ওকে, তাহলে এটার প্রস্তুতি সম্পর্কে আজকে তোমাদের ব্রিফ করব। তাহলে শুরু করা যাক। তাহলে ইউরিয়া উৎপাদন কাঁচামাল হিসেবে ব্যবহার করব। কাঁচামাল হিসেবে ব্যবহার করব। নাম্বার 1, প্রাকৃতিক গ্যাস ও বায়ু। 2 নম্বর হবে বায়ু। তাহলে ইউরিয়া উৎপাদনে কাঁচামাল হিসেবে আমরা 2টা জিনিস ব্যবহার করব, একটা হলো প্রাকৃতিক গ্যাস আর একটা হলো বায়ু। প্রথমে আমরা আসি মূলনীতি, ইউরিয়া উৎপাদনের মূলনীতি। 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 120 থেকে 130 ATM চাপে তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়। এটি 2 ধাপে ঘটে। এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। প্রথমে দেখো যে অ্যামোনিয়া প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, এখানে 2 মোল অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট হবে। অ্যামোনিয়াম কার্বামেট হবে। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে পানি বের হয়, নিরোধিত হয়। দ্যাট মিন্স পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে এখান থেকে দেখো, এখান থেকে 2টা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন গেলে কি হবে? NH2CO NH2 আর পানি হয়ে যাবে। এই 2 ধাপে এটা হলো ইউরিয়া।
পদ্ধতির বর্ণনা দেখো, বায়ু হতে নাইট্রোজেন উৎপাদন কিভাবে আমরা করব অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি যে তরল বায়ু দ্যাট মিন্স এইখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন থাকে, এটাকে যদি আমি আংশিক পাতন করি, আংশিক পাতন প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা নাইট্রোজেন পেয়ে যাব। দেন আমরা প্রাকৃতিক গ্যাস হতে হাইড্রোজেন উৎপাদন, এখানে দেখো আমরা প্রাকৃতিক গ্যাস দ্যাট মিন্স মিথেন, বাংলাদেশে যে গ্যাস পাওয়া যায় এখানে মানে ফুললি মিথেন গ্যাস, কোনো ইম্পিউরিটিস খুব কম থাকে যার কারণে সালফার মুক্ত থাকে। এটাকে যদি আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে আমরা কার্বন এবং এখান থেকে হাইড্রোজেন পেয়ে যাব। প্রাকৃতিক গ্যাস হতে আমরা হাইড্রোজেন, প্রায় মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস মানে মিথেন গ্যাস, এটাকে যদি আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে আমরা এখানে মিথেন গ্যাস পাবো। থার্ড হলো যে অ্যামোনিয়া উৎপাদন। এখানে দেখো আমি তোমাদেরকে একটা ফ্লো চার্ট দিয়েছি যে হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের পদ্ধতি। এখানে দেখো তরল বায়ু থেকে যেটা আমরা এখন বিক্রিয়ার মাধ্যমে দেখালাম যে আংশিক পাতন করে কিভাবে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা নাইট্রোজেন পাবো। এখান থেকে মিথেনকে যদি আমি 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে হাইড্রোজেন পাবো। এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 অনুপাত বিক্রিয়া করে। এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে 1:3 অনুপাতে পেষণ যন্ত্রে আমরা স্থানান্তর করলাম। এখানে অ্যাটমসফিয়ার 200 অ্যাটমসফিয়ার চাপ থাকবে এবং এটাকে আবার বিক্রিয়া প্রকোষ্ঠে দেখো, বিক্রিয়া প্রকোষ্ঠে স্থানান্তরিত করলাম। বিক্রিয়া প্রকোষ্ঠে প্রভাবক হিসেবে এটা এখানে আয়রনটা প্রভাবক হিসেবে কাজ করে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড বা মলিবডেনাম অক্সাইড এটা প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে। সহায়ক দ্যাট মিন্স প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে এবং অত্যানুকূল তাপমাত্রা সেখানে 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াকে আমরা শীতক প্রকোষ্ঠে পাঠাই। শীতক প্রকোষ্ঠে মানে উত্তপ্ত মানে গলিত অ্যামোনিয়াটাকে -33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে শীতল করা হয়। শীতল করার পরে আমরা তরল অ্যামোনিয়া পাবো এখানে, এবং এইখানে যে অপরিবর্তিত থাকে নাইট্রোজেন, সবগুলো নাইট্রোজেন আর হাইড্রোজেন তো বিক্রিয়া করে অ্যামোনিয়া হয় না, কিছু নাইট্রোজেন এবং হাইড্রোজেন অপরিবর্তিত থাকে। তখন এই অপরিবর্তিত হাইড্রোজেনকে পুনরায় পেষণ যন্ত্রে পাঠানো হয়, রিসাইকেল করে আবার এইভাবে প্রসেস চলতে থাকে, অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো এই হলো অ্যামোনিয়া প্রস্তুতি। দেখো যে 4 নম্বর হলো কার্বন ডাই অক্সাইড উৎপাদন। কার্বন ডাই অক্সাইড কীভাবে উৎপন্ন করি আমরা? সালফার মুক্ত প্রাকৃতিক গ্যাস মানে মিথেন, তাকে যদি আমরা দহন করলে দেখো কার্বন ডাই অক্সাইড এবং পানি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কার্বন ডাই অক্সাইড। যদি ব্যালেন্স করো তাহলে এখানে হাইড্রোজেন 4টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে 2 দিয়ে দিবা। ওকে, তাহলে অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা, তাহলে এখানে 2 দিয়ে দাও। ওকে, তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করে ফেললাম। তাহলে এই কার্বন ডাই অক্সাইড এবং হেবার-বোস পদ্ধতিতে যে আমরা অ্যামোনিয়া তৈরি করলাম, দেখো এখান থেকে আমরা ওই অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড হতে ইউরিয়া উৎপাদনের প্রবাহ চিত্রের মাধ্যমে এটা আমরা ব্যাখ্যা দিব যে 1:2 অনুপাতে, মানে কার্বন ডাই অক্সাইড 1 এবং অ্যামোনিয়া 2 এরকম অনুপাতে আমরা নিব। নেওয়ার পরে তাকে বিক্রিয়া প্রকোষ্ঠে দ্যাট মিন্স অটোক্লেভে পাঠানো হলো বা স্থানান্তরিত করা হলো। এই অটোক্লেভটা থাকে স্টিল নির্মিত এবং এইখানে প্রায় 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয় এবং 120 এবং 130 থেকে 130 অ্যাটমসফিয়ার চাপে এইখানে বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে। আমরা অলরেডি মূলনীতির মধ্যে দেখাইছি কিভাবে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়। তাহলে এই অ্যামোনিয়াম কার্বামেট পরে বিয়োজিত হয় কি হয়? ইউরিয়া উৎপন্ন হয়। এই ইউরিয়াকে আমরা কি করি? ফ্লাশ টিপারে পাঠাই, স্থানান্তরিত করি ফ্লাশ টিপারে। এই ফ্লাশ টিপার থেকে পরে দানাদার ইউরিয়া বের হয়। এখন এই ফ্লাশ টিপার আসলে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের সবগুলো বিক্রিয়া করে না, কিছু অপরিবর্তিত থাকে। তখন এই অপরিবর্তিত অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে পুনরায় আবার অটোক্লেভে পাঠানো হয়। ঠিক আছে, তাহলে আবার পুনরায় এই ইউরিয়া হবে। এভাবে প্রায় 46% ইউরিয়া, 46 থেকে 50% ইউরিয়া আমরা এই পদ্ধতি তৈরি করতে পারি। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।
ওকে, আর এগুলো বারবার ভিডিওটা দেখবা এবং পড়ার চেষ্টা করো।